বন্ধুরা, গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, তারপর তাদের হত্যা করে গ্রামে এখানে ওখানে লাশ ফেলে রাখছে। এমনভাবে নববধূদের ভোগ করে হত্যা করার রহস্য মোটেও উদ্ঘাটন করতে পারছিল না। তাই পুলিশ অফিসার বাধ্য হয়ে সে নিজেই বিয়ে করে আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে। সাইকো কিলারকে কি আদৌ থামানো সম্ভব? কি এই হত্যা করার পেছনে রহস্য? তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। 2021 সালে মুক্তিপ্রাপ্ত ওবেলা রেলওয়ে স্টেশন এই মুভিটার নাম। তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামের নাম ছিল ওদেলা, আর এই ওদেলা গ্রামের একটি সত্য ঘটনাকে অবলম্বন করে আজকের এই গল্প। দেখতে পাচ্ছি একটি কাটা মুন্ডু হাতে একটি মেয়ে সোজা রেলওয়ে স্টেশন ধরে পুলিশ থানায় চলে আসে এবং সেখানে পুলিশেরা তাকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং তারা বুঝে উঠতে পারছিল না এখানে কি ঘটনা ঘটছে। কাটা মাথার বডিটা কোথায় পুলিশেরা জিজ্ঞাসা করলে ওই মেয়েটির কোথায় গ্রামের এক পরিত্যক্ত শুকনো কুয়া থেকে উদ্ধার করে। যে এই লোকটাকে যে দেখছেন ইনি হলেন আইপিএস অফিসার, নাম হচ্ছে অনুদীপ। ইনি এসেছেন 3 মাসের প্রশিক্ষণ নেওয়ার জন্য এই গ্রামে। এই ভিডিওর মূল রহস্য জানতে হলে আমাদের 3 মাস পেছনে যেতে হবে। এখানে অনুদীপ আইপিএস অফিসার হিসাবে নতুন সে জয়েন করেছে এবং 3 মাসের প্রশিক্ষণের জন্য তাকে তেলেঙ্গানা রাজ্যের ওদেলা গ্রামে পাঠানো হচ্ছে এবং সে এই কথাটি তার গার্লফ্রেন্ডকে ফোনে জানাচ্ছে এবং দূরবর্তী হয়ে যাওয়ার কারণে সে তার গার্লফ্রেন্ডকে ওখানেই রেখে যায়। এই যে এই মেয়েটাকে দেখছেন এই মেয়েটার নাম হচ্ছে মাধবী, আর এই মাধবীর গতকালই বিয়ে হয়ে মাধবীর স্বামী জয় নাম করা ফটোগ্রাফার সাম্বার সঙ্গে কথা বলছিল, কেননা সাম্বাই গতকাল বিয়ের সুন্দর সুন্দর ফটো তুলেছিল। এদিকে দেখতে পাচ্ছি একটি মেয়ে তার স্বামীকে ঝাঁটা দিয়ে মারছে। এই মেয়েটির নাম হচ্ছে রাধা আর এর স্বামীর নাম হচ্ছে ধীরুপতি। ধীরুপতি মদ খেয়ে রাতে বাড়িতে হিসু করেছে, তাই তো রাধা তাকে ঝাঁটা দিয়ে মারছে। আর ধীরুপতি এমনই কাজ রোজই করে থাকে, আর এমন কাজ করলে মার তো খেতেই হবে। এমন সময় এক ব্যক্তি বাইক নিয়ে রাধার বাড়িতে আসে। আসলে ইনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান, এনার নাম হচ্ছেন রানা। আর এই রানা ধীরুপতিকে বইয়ের হাতে মার খেতে দেখে যে ধীরুপতিকে বলে, কি রে ধীরুপতি, তুই রোজ রোজ বইয়ের হাতে মার খাস, তুই তো পুরুষ জাতির মান সম্মান ডুবাবি, এর থেকে ভালো তুই মদ খাওয়া ছেড়ে দে। আর এই পঞ্চায়েত প্রধান রাধার কাছে আসার কারণ হচ্ছে পঞ্চায়েত প্রধানের জামাটা পরিষ্কার ও ইস্ত্রি করার জন্যে। আসলে রাধা একজন ধোপা, সে সৎ এবং নির্লোভ প্রকৃতির মেয়ে। ওই দিনই রাতে জঙ্গলে কয়েকজন মিলে মদ খাচ্ছিল, আর ওদেরই মধ্যে একজন মোবাইলে মাধবীর ছবি দেখছিল। আসলে এরই নাম হচ্ছে বিবেক। এই বিবেক মাধবীকে মনে প্রাণে খুব ভালোবাসতো। এ কিছুতেই মেনে নিতে পারছিল না মাধবী এখন তার নেই। বিবেকের বন্ধুরা বিবেককে বলে, জীবনে কি করিলি তুই? প্রেম করেছিস তুই আর অন্যকেই ভোগ করছে? তোকে কতবার বলেছি, তুই কিছুই শুনলি না। আসলে বিবেক মাধবীকে মনে প্রাণে খুব ভালোবাসতো, তার ভালোবাসা ছিল খুবই পবিত্র। বন্ধুদের কথা শুনে বিবেক খুবই রেগে যায়, আর সে রেগে গিয়ে প্রচুর মদ খায়। আর মদ খেয়ে সে নিজেই ডিসাইড করে যে আজ রাতে তাকে কিছু একটা করতে হবে। দিন সকাল হতেই পাশের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। সবাই বলছে মাধবী নাকি মারা গেছে, তাকে কেউ মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে, আর পুলিশ গিয়ে দেখে যে বোলের মধ্যে মাধবীর লাশ পড়ে আছে। মাধবীকে কেউ ধর্ষণ করে তার ক্ষতবিক্ষত শরীরকে এই বোলের ভেতরে ফেলে গেছে। ঘটনাস্থলে পুলিশ একজোড়া জুতো পায়। তখন মাধবীর স্বামী এবং শ্বশুরকে সবাই সন্দেহ করে। মাধবীর স্বামী পুলিশকে বলে যে, স্যার, আমি আমার স্ত্রীকে মারিনি, আমার স্ত্রীকে ওই বিবেকই মেরেছে, কারণ আমাদের এনগেজমেন্টের দিন ওই বিবেক আমাদের মারার হুমকি দিয়েছিল। পর বিবেককে পুলিশ থানায় ধরে নিয়ে আসে। মার্ডার কেস বলে কথা, সবাই মিলে বিবেককে খুব মারধর করে। তখন অনুদীপ বলে, ও তো একজন সাসপেক্ট, ও তো আসল ক্রিমিনালই নয় যে ওকে এমনভাবে মারতে হবে। তখন এক আইএস অফিসার বলে যে, স্যার দেখুন, আমি জানি আমায় কি করতে হবে। এই কথা বলার পর বিবেককে বিবস্ত্র করা হয়, তারপর বেতের লাঠিতে তেল মাখানো হয়। ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে যে এই লাঠি দিয়ে তাকে কি মারা হবে? তখন এক পুলিশ অফিসার বলে, হ্যাঁ, মারা হবে নি, তোর অন্দরমহলে ঢুকানো হবে। আর কথা বলতে না বলতেই ব্যাস কাজ শুরু। তারপর অসহ্য যন্ত্রণায় অবশেষে বিবেক স্বীকার করে সে মাধবীকে হত্যা করেছে। এদিকে রাধা ও তার স্বামী একজন ডাক্তারের কাছে এসেছে, কেননা বহুদিন তাদের বিয়ে হয়েছে, কোনো সন্তান হয়নি। তাই ডাক্তারবাবু তাদের সেক্সুয়াল লাইফ কেমন জিজ্ঞাসা করলে রাধা বলে যে আমার স্বামী খুবই দুর্বল। এই শুনে ডাক্তারবাবু একটি শেকড় দেয় এবং কিছু সিরাপ দেয় এবং বলে যে এগুলি খেলে তার পুরুষত্ব অবশ্যই ফিরে আসবে। এদিকে বিবেককে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিবেক ছুটে এসে অনুদীপের পা জড়িয়ে ধরে বলে যে, স্যার, আমি মাধবীকে হত্যা করিনি। তখন অনুদীপ বিবেকের দিকে একটি জলের বোতল ছুঁড়ে দেয় এবং সেটি বিবেক বাঁ হাতে ধরে নেয়।
দেখে অন্দীপ বলে যে একে ছেড়ে দিন, এ নির্দোষ। তখন এসআই ওখানে চলে আসে আর বলে যে আমি যেটা করেছি সেটাই ঠিক, ও সবার সামনেই স্বীকার করেছে এই দোষী। প্রমাণ দেখায় যে মাধবীর শরীরে যে ক্ষতবিক্ষত রয়েছে সেটি রাইট হ্যান্ডে করা হয়েছে, কিন্তু এদিকে বিবেক তো লেফট হ্যান্ডে। এদিকে জুতোর সাইজ যে 10 পাওয়া গেছে সেটা তো বিবেকের জুতোর সাইজ 8, আর মেডিকেল টেস্টে যেটা পাওয়া গেছে হত্যাকারীর বয়স আনুমানিক 30 হবে, কিন্তু এদিকে বিবেকের বয়স তো 25-এর নিচে। এই শুনে এসআই বিবেককে ছেড়ে দেয়, আর তখনই একটা ফোন আসে। এসআই দেরি না করে অন্দীপকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখে একটি মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে, আর আশেপাশে বলছে যে মেয়েটির নাকি সবে একদিন বিয়ে হয়েছে, হাত থেকে মেহেন্দির দাগ এখনো অবধি যায়নি। এদিকে অন্দীপ মৃত মহিলাটির পাশে একটি ফোন পায়, কিন্তু ফোনে চার্জ ছিল না, তাই সে ফোনটিকে নিয়ে রাতে থানায় যায় এবং সেখানে চার্জ দেয়। তারপর ফোনটিকে অন করে সে সব মেসেজ কল সব চেক করে, কিন্তু কোনো কিছু পায়নি। তারপর সে গ্যালারি ওপেন করে, সেখানে একটি ভিডিও পায়। ভিডিওতে শুধু অডিও ছিল, কিন্তু কোনো কারোর ফেস দেখা যাচ্ছিল না। এবং সেই ভিডিওতে ক্লিয়ার জিজ্ঞাসা করছে যে তার স্বামীর সাথে প্রথম রাতে কিভাবে সে সেক্স করেছে। সেই মহিলাটি ভয়ের মারে যেভাবে বলছে ঠিক সেইভাবে কিলার তাকে ধর্ষণ করেছে। তিরুপতির ভাই চান্দু সে ফোন করছে তার বন্ধু সাম্বাকে এবং জিজ্ঞাসা করছে যে কোথায় পাস এইসব ভিডিওগুলো, আমাকে পাঠা তো দেখি। তখন সাম্বা বলে হ্যাঁ পাঠাচ্ছি, তুই দেখে কিন্তু ডিলিট করে দিস। আর তখনই তার ভাবি চান করতে যাচ্ছে। সাম্বাকে বলে তুই এখন ফোনটা রাখ, আমি পরে ফোন কর। চান্দুর ভাবি চান করা শুরু করলে চান্দু এক ফকর থেকে সব দেখে এবং ভিডিওতে সে রেকর্ডিং করে, কিন্তু এক মহিলা চান্দুকে দেখে নেয় আর জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস। তখন চান্দু বলে যে আমি আমার বউকে চান করতে দেখছি। তখন মহিলাটি বলে আগে তুই বিয়ে কর তারপর দেখবি। রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছিল আর তার ভিডিও করছে সাম্বা, আর এদিকে কয়েকজন পুলিশ সেই লাশের কাছে থেকে যে ফোনটি পাওয়া গেছিল তার অডিও কয়েকজন লোককে শোনাচ্ছে, কিন্তু লোক কিছুতেই সেই অডিও চিনতে পারছিল না। অবশেষে পুলিশ ধীরুপতির কাছে আসে এবং সেই অডিওটা শোনায়। অডিওটা শুনে ধীরুপতি বলে যে হ্যাঁ এটা আমার খুব চেনা লাগছে। তখন সাম্বা খুব ঘাবড়ে যায়, এতে পুলিশের খুব সন্দেহ হয়। তারপর সাম্বাকে সে পুলিশ থানায় নিয়ে আসে। ভয়েস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে সাম্বার ভয়েসের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করে, কিন্তু সাম্বার ভয়েসের সঙ্গে ম্যাচ করে না। এদিকে এক উকিল চলে আসে আর সে প্রমাণপত্র দেখায় যে ওই দিন একই টাইমে সাম্বা এক বিয়ে বাড়িতে ছিল। এসপি ফোন করে এসআইকে তাড়াতাড়ি কেসের ফাইল জমা দিতে বলে। এতে এসআই খুব চিন্তায় পড়ে যায়, সে কিভাবে তাড়াতাড়ি ফাইল জমা দিবে। এদিকে অন্দীপ এসআইকে এইভাবে চিন্তায় দেখে সে বিভ্রান্ত হয়ে যায়। অন্দীপ রেগে গিয়ে এসআইকে বলে যে আপনি শুধু শুধু চিন্তা করছেন, এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে, ডিএনএ টেস্ট করলেই তো আসল কিলার ধরা পড়ে যায়। তখন এসআই অন্দীপের উপরে রেগে গিয়ে বলে হ্যাঁ কিছুদিন আগে এক ধর্ষণকারী ঘটনা নিয়ে ডিএনএ পাঠিয়েছিলাম টেস্ট করতে, কিন্তু তার রেজাল্ট আসতে লেগে গেছিল প্রায় 6 মাস। অন্দীপ কিছু জায়গার কথা বলে সেখানে ডিএনএ টেস্ট 4 দিনের মধ্যে চলে আসে। তখন এসআই বলে যে কিভাবে গ্রামের সবাইকে ডিএনএ টেস্ট করব, এটা কি সম্ভব। অন্দীপ বোর্ডে উঠে গিয়ে একটা ছক আঁকে, সে গ্রামের সমস্ত বাচ্চা মহিলা এবং বুড়োদের বাদ দিয়ে সে একটা লিস্ট করে, আর সেই লিস্টে দেখা যায় যে 20 থেকে 25 জনের ডিএনএ টেস্ট করলেই হয়ে যাবে, আর যাদের জুতো সাইজ 10 আর বয়স 25 থেকে 30-এর মধ্যে। এসআইকে রাজি করিয়ে ওই 20 থেকে 25 জনের স্যাম্পেল নিয়ে টেস্টে পাঠায়, কিন্তু টেস্টের রিপোর্ট আসতে সময় লেগে যাবে 10 থেকে 20 দিনের মধ্যে। এরই মধ্যে অপেক্ষা করা ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু এরই মধ্যে ঘটে যায় এক বিপত্তি। পঞ্চায়েত প্রধান আসে তার মেয়ের বিয়ের কার্ড দিতে সমস্ত পুলিশ কর্মী। অন্দীপ গ্রামের পঞ্চায়েত প্রধানকে তার মেয়ের বিয়ে পিছিয়ে দেওয়ার কথা রিকোয়েস্ট করে, কিন্তু এতে পঞ্চায়েত প্রধান কোনো মতে রাজি ছিল না। পঞ্চায়েত প্রধান অন্দীপকে বলে যে গ্রামের আর 5টা মেয়ের থেকে আমার মেয়ে সম্পূর্ণ আলাদা, আর কারই বা সাহস হবে যে আমার মেয়ের দিকে তাকাতে। আমার মেয়ের বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না। এই বলে সে বিয়ের কার্ড দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। দিনকারই সকালবেলা অন্দীপ প্রধানকে ফোন করে বলে যে আপনার মেয়ের বিয়েটা দয়া করে পিছিয়ে দিন, কিন্তু প্রধান কোনো মতে রাজি ছিল না। অন্দীপের ফোন কেটে দেয়। দেখা যায় রাধার স্বামী লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছে, আর রাধা দেখে ফেলায় ওখান থেকে চলে এসে সে ভিড়ের মধ্যে নাচতে শুরু করে দেয়। এদিকে দেখা যায় প্রিয়াকে নিজে হাতে সাজিয়ে দিচ্ছে, আর শ্যাম্বা বিভিন্ন ধরনের ফটো তুলছে, কিন্তু ফটো তোলার বাহানায় সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে নোংরা নোংরা ফটো তুলতে থাকে। এদিকে পঞ্চায়েত প্রধান বাইরে বসে তাস খেলছিল, হঠাৎ করে পুলিশ চলে আসায়
পঞ্চায়েত প্রধান রেগে গিয়ে বলে যে আপনাদের আমি ইনভাইট করেছি আমার মেয়ের বিয়েতে খেতে, কিন্তু আপনারা চলে এসেছেন পাহারা দিতে। এদিকে অন্দীপ পুলিশদের ফোন করে বলে যে পরিস্থিতি কেমন। তখন পুলিশরা বলে যে হ্যাঁ স্যার, আমরা তো ভালো দেখছি পরিস্থিতি। অন্দীপ বলে যে তোমরা সারা রাত কড়া পাহারা দিও, হেয়ালিপনা করো না। সকালবেলা অন্দীপ ফোন করে পুলিশদের থেকে জানতে চায় যে প্রিয়া এখন কেমন আছে। তখন পুলিশেরা জানায় যে প্রিয়া এখন জীবিত আছে, সে তার বান্ধবীকে ছাড়তে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। আর অন্দীপ তাদের বলে যে তোমরা ওদের পিছু করো এবং ওদের কড়া খেয়াল রেখো। সেই মতো পুলিশেরা প্রিয়ার পিছু করে। প্রিয়া তার বান্ধবীকে নিয়ে ট্রেন আসার অপেক্ষা করছিল, আর পুলিশেরা প্রিয়ার দিকে নজর দিয়ে এক চা দোকানে যায়, সেখানে চা খাওয়ার নাটক করে। আর তখনই সেখান থেকে একটা মালগাড়ির ট্রেন যায়, আর ট্রেনটা চলে যাওয়ার পরে পুলিশেরা ছুটে আসে কিন্তু প্রিয়াকে দেখতে পায়নি। তার দেরি না করে সঙ্গে সঙ্গে অন্দীপকে ফোন করে। আর এদিকে কিলার প্রিয়াকে নিয়ে এক খেতে মক্কা খেতে চলে আসে। কিলারকে তখনই প্রিয়া চিনতে পেরে যায় আর বলে তুই এমন খারাপ কাজ করছিস, আমার বাবাকে চিনিস তো, তোকে সদ্য মেরে ফেলবে। আর এই কথা শুনে কিলার বলে যে তুই চিনিস কিন্তু তোর বাবা চেনে না। কিলার মেন পয়েন্টে আসে, সে তার প্রথম রাতে স্বামীর সাথে কিভাবে সেক্স করেছে সেগুলো বলতে বলে, কিন্তু প্রিয়া কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর বন্ধুরা, এই ওদেলা মুভিটির শেষে আদৌ কি কিলারকে ধরতে পারবে বা রহস্য উদ্ঘাটন করতে পারবে? অবশ্যই এই মুভিটির সেকেন্ড পার্ট আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুরা।